ওদের দুজনের মধ্যে রীতিমতো তর্ক বেঁধে গেল। কিন্তু শেষমেশ অয়ন দুজনের কথাকেই উপেক্ষা করে সেই শ্রমিকটিকে ওই কামরাতেই বসিয়ে রাখল। জয়ন্ত আর নন্দিনী বাধ্য হয়ে হার মেনে নিয়ে চুপ করে গেল। খানিকক্ষণ পর জয়ন্ত মিত্রর মোবাইলটা বেজে উঠল। ও ফোনটা ধরতেই অন্য দিক থেকে একজন বলে উঠল, স্যার, আমরা স্টেশনে পৌঁছে গেছি। কাদের এত সাহস যে আপনাকে বিরক্ত করে? আমরা তাদের ছাড়ব না। খুব ভালো কথা, আমরা প্রায় পৌঁছে গেছি। তারপর এই ছেলেগুলোকে দেখে নিও তোমরা। শুনে শ্রমিকটির খুবই খারাপ লাগল। শেষ পর্যন্ত ওর জন্যই তো এসব ঘটছে। সে তার পক্ষ থেকে জয়ন্তর কাছে আবার অনুরোধ করল, বাবু, আপনি ওদের ক্ষমা করে দিন। এটা ওদের দোষ নয়। আমার আগেই এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু লোকটার কথা শেষ হওয়ার আগেই অয়ন তাকে থামিয়ে দিল। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, কে কার কাছে ক্ষমা চাইবে সেটা তো সময়ই বলবে। অয়ন আর জয়ন্তর যখন চোখাচোখি হল তখন দুজনের চোখেই রাগ ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত কি হবে এই উটকো অশান্তির পরিণাম? দুর্গাপুর স্টেশনে কি ঘটতে চলেছে? এই পরিস্থিতি কিভাবে সামলাবে অয়ন? জয়ন্ত আর অয়নের ঝামেলায় কে জিতবে তা তো সময়ই বলবে। কিন্তু ওই শ্রমিকটির যাতে খারাপ না লাগে সেজন্য অয়ন তার সঙ্গে সহজভাবে কথা বলার চেষ্টা করল। আপনি কোথায় যাচ্ছেন আঙ্কেল? আমার ছেলে দুর্গাপুরের হাসপাতালে ভর্তি আছে, ওকে দেখতেই যাচ্ছি আমি। কাঁধের ঝোলাটাকে শক্ত করে ধরে লোকটা বলল। অয়ন বুঝতে পারল যে ওর ওই ব্যাগটায় টাকা ছিল। অন্যদের কাছে সেটা হয়তো খুব সামান্য অ্যামাউন্ট হবে, কিন্তু ওই শ্রমিকটির কাছে সেটা তার সারা জীবনের সঞ্চয়। ওকে জোর করে এই কামরায় বসানোর দুটো কারণ ছিল অয়নের। এক তো এই লোকটার প্রতি জয়ন্ত মিত্রর আচরণ অয়নের একটুও ভালো লাগেনি। তাছাড়া লোকটা ট্রেনে ওঠার পর থেকেই কয়েকজনের দৃষ্টি ওর ওই ব্যাগটার দিকে ছিল। সেটা দেখেই অয়ন বুঝে গিয়েছিল যে ব্যাগটা চুরি হয়ে যেতে পারে। আর যদি সত্যিই ওটা চুরি হয়ে যেত তাহলে ওই লোকটা সর্বশান্ত হয়ে যেত। জয়ন্ত মিত্রের ফোনটা আবার বেজে উঠতেই সে সেটা ধরে খুব মেজাজ দেখিয়ে বলল, হ্যাঁ বললাম তো পৌঁছচ্ছি, তোমরা তৈরি থাকো, এই ছেলেগুলোকে ছাড়া যাবে না। এটা শুনে ওই শ্রমিকটি আবারও ক্ষমা চাওয়ার চেষ্টা করলে অয়ন তাকে আবার থামিয়ে দিল। জয়ন্ত এবার বেশ দাপটের সঙ্গে বলল, কথাটা কানে যায়নি তোমার? আমার লোকেরা স্টেশনে পৌঁছে গেছে, এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তারপরেও এত অ্যাটিটিউড কোথা থেকে আসে? নন্দিনীও অয়নের আচরণ বুঝে উঠতে পারছিল না। সে সরাসরি অয়নকে প্রশ্ন করল, তোমার মৃত্যু তো কাছে এসে গেছে মনে হচ্ছে, তোমার কি ভয় ডর নেই নাকি? বুঝতে পারছো না যে স্টেশনে তোমার সাথে কি হতে চলেছে? অয়ন, জয়ন্ত আর নন্দিনী দুজনের কথাকেই একেবারে ইগনোর করল, যেন সত্যিই তার কোনো ভয় ডর নেই, আর এসব নিয়ে কোনো চিন্তাও নেই। নন্দিনী এর মধ্যে তার মাকে ফোন করে জানালো যে সে পৌঁছে যাচ্ছে। দুর্গাপুর স্টেশনে আপনাদের স্বাগত। দয়া করে একে একে নামুন এবং আপনাদের জিনিসপত্রের যত্ন নিন। কামরার স্পিকারে আওয়াজ ভেসে এলো, বাবু, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান। প্ল্যাটফর্মে নিশ্চয়ই পুলিশ থাকবে, তাদের ডেকে আনুন, পুলিশ আপনাদের সাহায্য করবে। শ্রমিকটি ভয় পেয়ে অয়ন আর রকিকে বলল, পুলিশ? পুলিশ কতক্ষণ বাঁচাতে পারবে এদের? জয়ন্ত মিত্র একটা ক্রূঢ় হাসি হেসে বলল, আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের কিছুই হবে না। স্টেশন এলে আপনি নিশ্চিন্তে নেমে যান, আমরা এখানকার ব্যাপারটা বুঝে নেব। কিন্তু? কোনো কিন্তু নেই, আপনি যান, আপনার ছেলে হাসপাতালে আপনার অপেক্ষায় আছে। এরপর ওই শ্রমিক আর কিছু বলতে পারল না। ট্রেন থামতে সে চুপচাপ নেমে গেল। কম্পার্টমেন্ট থেকে সেই শ্রমিকটি বেরিয়ে যাওয়ার পর জয়ন্ত জিজ্ঞেস করল, তোমার সাহস আছে আমার সাথে যাওয়ার? এবার অয়ন হালকা হেসে বলল, তোমার সাথে যাওয়ার সাহস আমার কেন থাকবে না? এটা শুনে নন্দিনী পর্যন্ত অবাক হয়ে গেল। এই ছেলেটা কি পাগল? এ এখনও ভয় না পাওয়ার অভিনয় করছে কেন? এখনও এত অহংকার? যখন আমার লোকেদের মুখোমুখি হবে তখনও এত অ্যাটিটিউড থাকবে আশা করি, জয়ন্ত মিত্র বলল। এটা বলেই সে সামনের দিকে এগিয়ে গেল, আর অয়ন এবং রকিও তার পেছনে পেছনে চলল। আর নন্দিনীও তাদের পিছু নিল একটা নাটক দেখতে পাবে এই ভেবে। জয়ন্তকে দেখেই কিছু লোক তার দিকে এগিয়ে এলো। এরাই কি সেই লোক দুটো যারা আপনাকে বিরক্ত করেছে? সেই দলের মধ্যে থেকে বান্টি বলে একটি ছেলে জয়ন্তকে জিজ্ঞেস করল, হ্যাঁ এরাই তারা, আজ এদের ভালোভাবে শিক্ষা দাও দেখি। এটি বলেই জয়ন্ত তাদের দিকে এগিয়ে গেল, আর পেছন ঘুরে অয়ন আর রকির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ওদের দিকে তাকিয়ে বান্টি এবার মুঠো পাকিয়ে প্রশ্ন করল, তোমাদের এত সাহস? তোমরা মিত্তির বাবুকে অপমান করেছ? তোমরা কোথা থেকে এসেছ? কলকাতা থেকে। অয়ন কোনো দ্বিধা না করেই উত্তর দিল।
আচ্ছা, তো এই গাধা দুটো কলকাতা থেকে এসেছে, তাই মিত্তিরবাবুর পেছনে লাগা সাহস করেছিস তোরা। যাক, এখন বল, হাত না পা, কোনটা বাঁচাতে চাস তোরা? বান্টি রোয়াব দেখিয়ে বলল, কিন্তু অয়ন শান্তভাবেই উত্তর দিল, দুটোই। দুটোই? আমার তো মনে হয় দুটোর কোনোটাই তোদের দরকার নেই। এটা বলে বান্টি ইশারা করতেই বাকি গুন্ডাগুলো অয়নদের অ্যাটাক করার জন্য এগিয়ে এলো। রকি আর জয়ন্তর লোকেরা একে অপরের দিকে আক্রমণ করতে এগিয়ে যেতেই ভিড়ের মধ্যে হঠাৎ একটা গোলমাল শুরু হলো। সবাই অবাক হয়ে গিয়েছিল। লোকজন হঠাৎ করে মোবাইল বের করে ছবি তোলা শুরু করে দিল। জয়ন্তর দলবল আর রকিও থেমে গেল। তারপর তারা যে দৃশ্যটা দেখল তাতে তাদের চোখ বড় বড় হয়ে গেল। ওরা 5টা লেটেস্ট মডেলের লাক্সারি গাড়িকে ওদিকে আসতে দেখল। সাধারণ মানুষের জন্য এমন লাক্সারি গাড়ি দেখতে পাওয়াটাই একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। এখানে সারি দিয়ে 5টা গাড়ি আসছে, যার মধ্যে একদম সামনেরটা একেবারে ব্র্যান্ড নিউ, আরেকটার নাম্বার প্লেট খুব দামি ছিল। সবাই হতবাক হয়ে দেখছিল দৃশ্যটা। সকলের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে এই গাড়িগুলো কাকে নিতে এসেছে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।